আজকে আমরা যেখান থেকে আসলে দেখা শুরু করব সেটা হচ্ছে উম, বিভিন্ন ধরনের টাস্ক আজকে এই টাস্ক আর রিলেশনশিপ মিলে হচ্ছে দুইটা জিনিস। আর যদি সেপারেট বলি তখন তিনটা জিনিস আজকে আমরা দেখব যে কী কী ধরনের টাস্ক হয় বা কীভাবে কী হয়। তো আমরা যখন বিভিন্ন সিনোনিম ইউজ করি, আমি দোকানে গেছি, তো ওই আপনার ওই যে যেখানে হাঁস মুরগি বিক্রি করে আর কি, পোলট্রির দোকানে যে আমি জিজ্ঞেস করতে, আমি এবং আমার কলিগ গেছি দুজন আরও। তো জিজ্ঞেস করতেছি যে ওই হাঁস আছে কিনা। আমি দেখতেছি যে ওর ওখানে হাঁস আছে, এই ইয়ের মধ্যে আর কি, কি বলে, এক ঘরের মধ্যে। তো বলতেছে না, হাঁস নাই। আমি মনে হয়েছে যে ও মনে হয় আছে বাট বিক্রি করতে চাচ্ছে না, এরকম হয় না অনেক সময় যে আছে সাইজ ভালো না বা কোনো সমস্যা। তো আবার পাশে আরেকটা ছেলে আসছে, ওরাও জিজ্ঞেস করতে যে হাঁস আছে। তো বলতেছে যে না, হাঁস নাই। তো ঠিক আছে, তো আমি দোকানটা যখন বেরোয় যাব, তখন ও আমার বলতেছে আপনারা কি বতক নেবেন? হ্যাঁ। তো আমার পরে যে আমার কলিগ একজন ছিল, সে দীর্ঘদিন ধরে এখানে আছে আর কি, যদিও এখানকার না বাট সে অনেকদিন ধরে আছে আর কি। সে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বতক নিব। তো পরে আমার মনে পড়ছে যে আসলে এইখানে আমি যখন যেখানে আছি রাজশাহীর গোদাগাড়িতে, এখানে মানে হাঁসটা বলা হচ্ছে বতক। হাঁস আর বতক একই জিনিস। কিন্তু যদি নাম না জানা থাকে তাহলে বিপদ। তো যখন আমি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করব, তখন আমরা যে এটাকে বলবো হচ্ছে টাস্ক। আর যখন প্রাইমারি P6 ইউজ করব, তখন আমি সেটাকে বলবো হচ্ছে অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে অ্যাক্টিভিটিস। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যখন নতুন কোনো টাস্ক এন্ট্রি দেবো, সেটা দুই ধরনের আমরা শিডিউল করতে পারি, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল শিডিউলের কী ফ্যাসিলিটি সেটা আমরা পরে জানবো, কারণ ওটা আমাদের মানে ইমপ্লিমেন্টেশন নাই। মানে যখন আমি সাবমিশন পর্যায়ে, ওটার কাজ আছে কোথায়, যখন হচ্ছে আমি টেন্ডার স্টেজে আসছি তখন ওটার কাজ আছে। কিন্তু যখন আমি জমা দেবো তখন আসলে ম্যানুয়ালের কোনো কাজ নেই, আলিবাবা করা ছাড়া। আচ্ছা, তো এখন প্রথমে আমার জানতে হবে আমরা ছোটো থেকে ছোটো যে ইভেন্টগুলো, যে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে টাস্ক। এগুলোকে আমরা কী বলতেছি? টাস্ক। আচ্ছা, আর এই সিমিলার কাইন্ডস অফ বেশ কিছু টাস্ক মিলে হয় হচ্ছে একটা সামারি টাস্ক। এখানে কি এটা আছে, থাকতে পারে, আমি নট শিওর। একটু দেখি, আমি এখানে একটা হ্যান্ড নোট মনে হয় ছিল। তবে কী বললাম প্রথমে, আমরা কী বললাম তাহলে? টাস্ক বা অ্যাক্টিভিটি। আর সিমিলার টাইপের এগুলো মিলে হয় হচ্ছে সামারি টাস্ক। যখন আমি P6-এর ভাষায় যখন আমি বলবো, তখন সেটা হচ্ছে WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এবং গ্রামাটিক্যালি এটাই হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড যেটা বললাম, সেটা হচ্ছে WBS। আচ্ছা, আর এরপরে আরেক ধরনের আছে যেটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোন বলতে আমরা সহজ ভাষায় বুঝি যে কোনো একটা জায়গায় পৌঁছানো। যেমন আমি ওই যে বর্ডারে গেলে দেখবেন যে লেখা আছে বাংলাদেশ 0 কিলোমিটার, ইন্ডিয়া 0 কিলোমিটার। বা ঢাকা থেকে যখন আপনি রাজশাহী আসবেন, তখন দেখবেন যে লেখা আছে রাজশাহী 20 কিলোমিটার, অর্থাৎ এখন থেকে 20 কিলোমিটার দূরে রাজশাহী শহর। আবার যখন রাজশাহী থেকে ঢাকা যাবে তখন অনেক সময় লিখবে দেখি 200 কিলোমিটার, তার মানে এখন থেকে 200 কিলোমিটার দূরে ঢাকা। আবার যখন ঢাকার ভিতরে ঢুকবেন লিখবেন বড় করে, বা রাজশাহীর ভিতরে ঢুকবেন যে ওয়েলকাম টু রাজশাহী বা এই ধরনের লেখা থাকে। ওই মাইলস্টোন আপনি রিচ করছেন, এবং ওই মাইলস্টোনটা কি, 0 পয়েন্ট। ওকে। তো এই ক্ষেত্রেও সেম, যখন টাস্কের ক্ষেত্রে ওটা কোনো ডিউরেশন হবে না, ডিউরেশন কী হবে 0, কিন্তু আমার কোনো অ্যাচিভমেন্ট হয়েছে, তখন আমি সেটাকে মাইলস্টোন বলবো। যেমন আমি একটা মাইলস্টোন বলতে পারি যে সাবস্ট্রাকচার ওয়ার্ক কমপ্লিশন। আমি একটা মাইলস্টোন বলতে পারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক কমপ্লিশন। আমি একটা মাইলস্টোন বলতে পারি যে
এক্সটেরিয়র ওয়ার্ক ফিনিশ। ওকে, এই ধরনের হচ্ছে মাইলস্টোন। আর লেভেল অফ এফোর্ট যেটা, এটা হচ্ছে প্রাইমারা P6 নাই, সরি মাইক্রোসফট প্রজেক্টে নাই, প্রাইমারা P6 আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, বাট আনফর্চুনেটলি এটা মাইক্রোসফট প্রজেক্টে নেই। এই জন্য আমাদের P6 ক্লাস হবে, তখন আমি এটা ডিটেল দেখাবো যেটা অ্যাডভান্টেজটা কোথায়। আচ্ছা, তাহলে আমরা এই 4টা পয়েন্টের ভিতর, আপনারা যদি স্ক্রিন দেখতে পাবেন, দেখবেন যে এই 4টা পয়েন্টের ভিতর আমরা মেজর 3টা আলোচনা করবো। একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে সামারি টাস্ক, আর একটা হচ্ছে মাইলস্টোন। তাহলে আলোচনা যেটা করি না সেটা হচ্ছে রিকারিং টাস্ক। রিকারিং টাস্ককে যেসব টাস্ক হচ্ছে সাধারণত রিপিটেড টাস্ক, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন এক্সাম্পল দেওয়াই আছে, সেফটি পেট্রোল, হাউসকিপিং, উইকলি মিটিং, টিবিএম। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা বোঝার একটা সহজ উপায় আছে। একে তো হচ্ছে রিপিটেড হইতে পারে, 2 নম্বর হচ্ছে আসলে এটা ফিনান্সিয়ালি এটার ইম্প্যাক্ট ওইভাবে থাকে না, ফিনান্সিয়াল ইম্প্যাক্ট ওটা থাকে না। এটা হচ্ছে আবার ডেইলি বেসিসে করে যেতেই হবে, ডেইলি বেসিসে এটা করে যেতে হবে। ইটস আ পার্ট অফ দ্য প্রজেক্ট, বাট ইটস নট আ হার্ট অফ দ্য প্রজেক্ট। ওকে, তাহলে আমি এখান থেকে বেসিক্যালি এই 4টা জিনিস আমি দেখলাম। আচ্ছা, এখন আমি তো দেখলে তো হবে না, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আমি সরাসরি ইমপ্লিমেন্ট করতে চলে যাই, সরাসরি ইমপ্লিমেন্ট করে একটু আমার সাথে প্র্যাকটিস করতেছেন কে? কারোকে ওপেন করা আছে? এনিওয়ান? কারো যদি ওপেন করা না থাকে তাহলে আমার একটু কষ্ট হয়ে যাবে আর কি, আর যদি ওপেন করা থাকে তাহলে একটু সহজ হয়। জি ভাইয়া, আমার এখানে ওপেন করা আছে। ওপেন করা আছে? জি, আমার এখানে ওপেন আছে। ভালো। ভাই আমি মাত্র বাসায় আসলাম, এই তো। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই। আমরা প্রথমে এখানে একটা এন্ট্রি করি, সেটা হচ্ছে সাবসল ইনভেস্টিগেশনে রাখলাম হচ্ছে 15 days। তারপরে হচ্ছে সাবসল ইনভেস্টিগেশন টেস্ট প্ল্যান, টেস্ট প্ল্যানের জন্য রাখলাম 1 ডে। আচ্ছা, টেস্ট প্ল্যান, তারপর হচ্ছে সার্ভিস প্ল্যান, 45 days। ওকে, তারপর হচ্ছে excavation, তারপরে
আর এই পুরোটা রাখবো হচ্ছে সাবস্ট্রাকচারের ভিতরে। আর আমাদের প্রজেক্ট এটা হচ্ছে কি প্রজেক্ট দেবো, এটা হচ্ছে আচ্ছা এমএস এমএস ওয়ার্ডেও আছে, এমএস এক্সেলেও আছে ইনডেন্ট আউটডেন্ট একটা অপশন। আপনারা চিনেন কিনা জানি না, না চিনলে দেখাইতে হয়তো বা মনে পড়তে পারে। এই যে দেখছি অপশন দুইটা, জি এটা অনেকে জানার কথা। জি ভাই। তো এখানেও একই জিনিস আমরা ইউজ করব। সাবস্ট্রাকচারটাকে 71 কমিউনিটি সেন্টার ভিতরে ঢুকাই দিলাম, আর বাকি সবগুলোকে আবার সাবস্ট্রাকচার ভিতরে ঢুকাই দিলাম। ওকে, ওকে ভাই। এখন এখানে আমরা একটা সামারি টাস্ক আমরা বুঝে ফেলছি। হোয়াট ইজ সামারি টাস্ক? এখানে কাজ আছে, সেটা কি দিলাম ইম্পর্টেন্ট ডেট অর কেডি, এগুলো থাকবে হচ্ছে এর ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে স্যার কনক্লুশন, এটা হবে জিরো ডেট। যখন আমি জিরো দিচ্ছি দেখেন এখানে কিন্তু চলে আসছে ডায়মন্ডের মতো চিহ্ন আসছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে সাবস্ট্রাকচার কমপ্লিশন, এটা পার্ট অফ সুপার স্ট্রাকচার কমপ্লিশন। আর তারপর একদম লাস্টে যেটা সেটা হচ্ছে সাপোজ প্রজেক্ট হ্যান্ড ওভার। ও একটা বাদ পড়ে গেছে, এটা হবে জিরো, এটা হবে জিরো, একটা বাদ গেছে সাবস্ট্রাকচার আগে, সেটা হচ্ছে প্রজেক্ট কিক অফ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই? না ভাই। তা তো আপনারা বুঝতে পারছেন ভালো। এখন আমরা তো এইগুলো দেখলাম, এখন আমরা একটু দেখব রিলেশনশিপ। আচ্ছা, এটা দেখেন, সেটা হচ্ছে এখানে চারটা অ্যাক্টিভিটিস বলা হচ্ছে। কী কী বলা হয়েছে বলেন তো, যেখানে একজনকে বলেন কুক ফিশ। কুক ফিশ, ইট ফিশ, বাই ফিশ, কাট ফিশ। আচ্ছা, এর মধ্যে এবার যদি আমি যদি সিরিয়ালি সাজাই, সব ফার্স্টে কী আসবে? বাই ফিশ, তারপর দেন কাট ফিশ, হ্যাঁ, কুক ফিশ, ইট ফিশ। ঠিক আছে। এখন দেখেন তো আমার এই সাউন্ডটা সিরিয়ালি হয়েছে কিনা। জি হয়েছে। আচ্ছা, তাহলে এই ডি যেটা স্কুলে আমরা ম্যাট্রিক পরীক্ষার সময় আমাদের সময় ছিল প্রি টেস্ট আর টেস্ট। ম্যাট্রিকের আগে আমাদের টেস্ট পরীক্ষা হতো,
টেস্ট পরীক্ষায় পাস না করলে ম্যাট্রিক পরীক্ষা দিতে দিত না। আবার টেস্ট পরীক্ষার আগে আবার প্রি টেস্ট হতো, যে প্রি টেস্টে অ্যালাউ হবে না, তাকে আবার টেস্টে বসতে দিত না। বুঝতে পারছি? তো এইখানে যেটা হবে রাইট। যে প্রি প্রি মানে হচ্ছে আগে, তাহলে কাট ফিশের আগে কি বাই ফিশ, বাই ফিশের সিরিয়াল নাম্বার কত সি, তাহলে সি এফ এস। বুঝতে পারছো ব্যাপারটা? জি মানে সি ফিনিশ হবে, তারপর ডি স্টার্ট হবে, এই জন্য আমরা এটাকে বলছি এফ এস। ওকে, এফএস দিয়ে কি বোঝাচ্ছেন? সি ফিনিশ হবে, ডি স্টার্ট হবে। ও ফিনিশ টু স্টার্ট, ওকে ওকে। আচ্ছা, তাহলে আর ঠিক অনুরূপভাবে কুক ফিশের ক্ষেত্রে পিডেসার হবে ডি, এটা বুঝতে পারছি? জি ইট ফিশের ক্ষেত্রে পিডেসার হবে এ। আচ্ছা, এখন তাহলে আমি একটা রিলেশনশিপ পেলাম ফিনিশ টু স্টার্ট, যেটা 95% ক্ষেত্রে আমাদের ইউজ হবে। আর বাকি আরও 3টা রিলেশনশিপ আছে, এর মধ্যে একটা হচ্ছে স্টার্ট টু স্টার্ট, একটা কি স্টার্ট টু স্টার্ট। স্টার্ট স্টার্ট। যেমন রান্না করতেছে একদিক দিয়ে আরেক দিকে খাচ্ছে, বুঝতে পারছো কথা? তার মানে জি বলতে পারি যে রান্নাও চলতেছে, দিয়ে খাওয়াও চলতেছে। কোন আইটেমের ক্ষেত্রে হতে পারে? যে আইটেম মনে করে কাঁচাও খাওয়া যায়, যেমন গাজর, গাজরের হালুয়াও বানাচ্ছ, গাজরও খাচ্ছে, কথার কথা, এটা স্টার্ট টু স্টার্ট দেওয়া যেতেই পারে। বা আচ্ছা, স্টার্ট টু স্টার্টের ক্ষেত্রে আমি সবসময় বলি যে কাগজপত্র পাশে রাখবেন, যা বলি লিখে ফেলবেন, এটা মানে লিখলে খুব দ্রুত এটা মাথায় ঢুকে। আচ্ছা, স্টার্ট টু স্টার্টের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এমন 2টা কাজ স্টার্ট টু স্টার্ট হতে পারে যাদের ভিতর ইন্টারনাল ডিপেন্ডেন্সি নেই। আমি যদি এক্সাম্পল দিই, আমি চাইলেই বিল্ডিংয়ের সাবস্ট্রাকচারের কাজ শুরু করতে পারি, এর সাথে সাথে বিল্ডিংয়ের চারিদিকে যে বাউন্ডারি ওয়াল আছে সেইটা, অথবা বিল্ডিংয়ের চারিদিকে যে ড্রেন ওয়ার্ক আছে সেটা শুরু করতে পারি, কারণ এই দুজনের কাজের মধ্যে কোনো ইন্টারনাল ডিপেন্ডেন্সি নেই। অথবা যেটা করতে পারি, বিল্ডিংয়ের পেন্টিং ওয়ার্ক, বিল্ডিংয়ের এক্সটেরিয়র পেন্টিং ওয়ার্ক আর বাইরের ল্যান্ডস্কেপিং ওয়ার্ক একই সাথে শুরু করতে পারি। রাইট। এইসব কাজের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি থাকবে না। কিন্তু স্টার টু স্টার রিলেশনশিপে একটা যেটা সমস্যা হয়, কন্ট্রাক্টরের তরফ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে, কারণ খরচটা একটু বেশি হয়। আমি যদি পেন্ট ওয়ার্কটা শেষ করে তারপর শুরু করতাম, তাহলে তো ওই মাসে আমার ওই পরিমাণ খরচ চল না। তো এই ক্ষেত্রে যদি কন্ট্রাক্টরের ক্যাপাসিটি ভালো থাকে, সে করতে পারে। কন্ট্রাক্টর কী করতে হয়, আগে নিজের টাকা খরচ করে কাজ কিছু উঠাইতে হয়, তারপরটা সে বিল এক্সপেক্ট করে। এটা হলো স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ। আর ফিনিশ টু ফিনিশ রিলেশনশিপ কোনটা? এটার ক্ষেত্রেও মোটামুটি সেম, যে কোনো ধরনের ডিপেন্ডেন্সি থাকবে না। আর সাধারণত কোনো কাজ আমি যদি লেট ফিনিশ করতে চাই, লেট ফিনিশ, তখন আমি এই ধরনের রিলেশনশিপ ইউজ করি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি চাচ্ছি বিল্ডিংয়ের এক্সটেরিয়র যে পেন্টিংটা আছে, এই পেন্টিং আর বাইরের বাউন্ডারি ওয়ালের যে ইলেকট্রিক্যাল কাজ আছে, সাপোজ ওখানে আমি লাইট লাগাবো, বা ল্যান্ডস্কেপিংয়ে আমি বিউটিফিকেশনের কিছু কাজ আছে, আমি চাচ্ছি এটা সবার লাস্টে বিল্ডিংয়ের এক্সটেরিয়র পেন্টটা করতে। যদিও আমার দেখা যাচ্ছে যে আমার মে মাসের মধ্যে আমার অন্যান্য কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্ট হ্যান্ড ওভার আছে সাপোজ ডিসেম্বরে, তো আমি মে মাসে এক্সট্রা পেন্টটা না করে ডিসেম্বরে করবো। তার কারণ কি, মে জুন মাসে থেকে একটা বৃষ্টির একটা সম্ভাবনা আছে, এবং আমি নতুন দেওয়ালের উপরে যে বৃষ্টি বৃষ্টি হইলে আমার রঙটাও নষ্ট হয়ে যাবে, তো তখন আমি যখন হ্যান্ড ওভার দেবো তখন দেখতেও খারাপ লাগবে। এর চেয়ে ভাই এটাই কি ভালো না, যে আমি একদম বিল্ডিংয়ে যখন শেষ হবে ওই টাইমে আমি হ্যান্ড ওভার, ওই টাইমে আমি পেন্টিং করি। বুঝতে পারছি কথাটা? সেই ক্ষেত্রে যখন কন্ট্রাক্টর, মনে করেন আপনি নিজের বাড়ির কাজ করছেন, আপনি জানেন একটা লিফট ইনস্টলেশন করতে আপনার 6 মাস সময় লাগবে, লিফট ইনস্টলেশন করতে 6 মাস সময় লাগবে। বিল্ডিংয়ের টোটাল প্রজেক্ট হচ্ছে 36 মাসের প্রজেক্ট। কত মাসের? 36 মাসের।
অ্যান্ড আপনি চাচ্ছেন পুরো ওয়ারেন্টি পিরিয়ডটা ইউজ করতে। ওয়ারেন্টি পিরিয়ডটা হচ্ছে কত ধরে 24 মাসের। এখন তাহলে আমি কি করব, আমি চেষ্টা করবো 2024 সাল তো 27 সালের লাস্টে যে এই লিফটটা লাগাইতে। তাহলে যখন আমি বিল্ডিং হ্যান্ড ওভার দেবো বা আমি যখন বিল্ডিংয়ে নিজে উঠবো, তখন আমি তারপরও আরও এই মিৎসুবিশির এই লিফটটার 2 বছরের আমি যেন ওয়ারেন্টিটা পাই। কিন্তু সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু লোভী বা দুষ্ট বা কী বলবো ওভার স্মার্ট কন্ট্রাক্টর করে কি, সাধারণত এই ধরনের কাজগুলা প্রজেক্টের শুরুতেই করে থাকে। ওই যে যেটা বললাম স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ দিয়ে, স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ দিয়ে এগুলোকে বলা হচ্ছে আপফ্রন্ট। এগুলো কী বলে? আপফ্রন্ট। আপফ্রন্ট এই কারণে করে যাতে করে সে এই ধরনের যে প্রকিউরমেন্ট আছে সে এইখান থেকে খুব দ্রুত এই টাকাগুলো উঠায় ফেলতে পারে এবং পরবর্তীতে এমপ্লয়ারকে বিপদে ফেলে সে দেখা গেছে মাঝে মধ্যে প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে যেতে পারে। তো যখন আপনি শিডিউল জমা দেবেন, বাংলাদেশ আমাদের যে লোকাল লতেও বলা আছে, যদি এমপ্লয়ার মনে করেন পিডাব্লিউডি, এলজিডি, আরএসডি, ওর যদি সন্দেহ হয় কন্ট্রাক্টর যে শিডিউল জমা দিচ্ছে বা এমএস প্রজেক্টে যে প্ল্যানিং জমা দিচ্ছে এটা আপফ্রন্ট করা আছে, তাহলে সে আপনার 25% পর্যন্ত সে আপনার সিকিউরিটি মানি রাখতে পারে। বুঝতে পারছি কথা? জি। যদি তার সন্দেহ হয় যে এখানে কন্ট্রাক্টরের কোনো দুষ্ট ইন্টেনশন আছে। একটু এটা মধ্যে আছে না, দেখুন এটা হচ্ছে এই দেখো ফোন এখানে কি বলতেছে দেখেন, দ্য প্রপোর্শন পেমেন্ট ইজ রিটেন ইজ, এখানে কত পার্সেন্ট আছে, 10% সাধারণত পারফরমেন্স সিকিউরিটি রাখা হয়।
if performance security increase in case of unbalanced tender as a result of front loading because of tender is significantly below updated official estimate plan, সেই ক্ষেত্রে এটা 25% পর্যন্ত রাখা যেতে পারে। নর্মালি কী হয়, আমাদের 10% পারফরমেন্স সিকিউরিটি রাখা হয়, বুঝতে পারছো কথা? তো এইগুলো এত কথা বলার উদ্দেশ্য কী ছিল? একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই ফিনিশ টু ফিনিশ স্টার্ট টু স্টার্ট রিলেশনশিপ সাধারণত অনেক দুষ্ট কন্ট্রাক্টর যারা আছে তারা এই ধরনের কাজ করে। আর নাম্বার সবার লাস্টে কেস যেটা আমরা সর্বোচ্চ 1% ইউজ করি সেটা হচ্ছে স্টার্ট টু ফিনিশ। এইটা হচ্ছে কী বলবো, এই ধরনের রিলেশনশিপ আমরা সাথে ইউজ করবো না, কারণ এগুলো হচ্ছে ফর নন ফিনান্সিয়াল অর বিওকে আইটেম বা লেস ইম্পর্টেন্ট নন এফোর্ট ড্রাইভেন আইটেমের ক্ষেত্রে। এখন এইখানে এই 1, 2, 3টা অ্যামাউন্ট দেওয়া আছে, 7 টাকা 2 পয়সা, 7 টাকা 50 পয়সা আর 7 টাকা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু দশমিকের পরে 02 দিচ্ছি, দশমিকের পরে 50 দিচ্ছি, কিন্তু 7 টাকা যখন আমি লিখি 0.00 টাকা দেই না। তার কারণটা কি? কারণ যখন আমি 7 টাকা লিখছি এখানে আবার ধরে নিচ্ছি 0.00 আছে। অনুরূপভাবে আমি যখন অন্য কোনো রিলেশনশিপ ইউজ করব তখন আমাকে লিখতে হবে এসএস বা এফএফ বা এসএফ, কিন্তু যখন আমি ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ ইউজ করব তখন আমার এফএস লেখার প্রয়োজন নাই। এখন কথা না বাড়ে আমরা একটু এক্সাম্পল দেখলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাবসল ইনভেস্টিগেশন, এইটা শুরু হবে প্রজেক্ট কিক অফের সাথে সাথে। প্রজেক্ট কিক অফ আছে নাম্বার 3-তে, তাহলে আমি এটা হবে 3SS। ওকে, হয়ে গেল। তারপর টেস্ট ফাইল কখন হবে? সাবসল ইনভেস্টিগেশনের পরে। তাহলে সাবসল ইনভেস্টিগেশন নাম্বার কত? 8। তাহলে আমার লেখা উচিত ছিল কি 8FS, আমি সেটা লিখলাম, কিন্তু দেখেন ওটা অটোমেটিক চলে যাচ্ছে, মানে এটা থাকছে না, এখানে অন্য কিছু থাকতেছে না, এফএস লেখাটা থাকছে না। কেন? ওই যে আমি একটু আগে বলে আসছি যে এটা আসলে কোনো প্রয়োজন নাই। একটু আচ্ছা, এবার আসি নেক্সটে সার্ভিস ফাইল। আমি দেব যে টেস্ট ফাইলের 28 দিন পরে বা 30 দিন পরে আমি সার্ভিস ফাইল করব। সেই ক্ষেত্রে আমি রিলেশনশিপটা কেমন হবে? আমার থাকবে 9FS প্লাস 30 টেস্ট। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি কিনা বলেন তো কেউ একটু? এই জিনিসটাকে এখানে আপনি ল্যাগ দিয়ে রাখছেন, এটা 38 ডেজ। ইয়েস ইয়েস, আর কিছু না। ওকে, আচ্ছা, তারপর আমি দেবো যে এটা সার্ভিস ফাইল শেষ হবে, সার্ভিস ফাইল সব শেষ হওয়ার পর আমি এক্সকিউশন করবো, তার আগে আমি আপাতত করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে নর্মালি 10 এফএস লিখলেও হয়, না লিখলেও হয়, লিখে দিলাম। ওকে, তারপর আমি আসছি পাইলট ব্রেকিং। কিন্তু পাইলট ব্রেকিংয়ের ক্ষেত্রে আমার একটা জিনিস আমি মাথায় রাখবো, সেটা হচ্ছে এটার জন্য 15 দিন সময় দেওয়া আছে। আমি চাচ্ছি এক্সকেভেশন শুরু হওয়ার 5 দিন পরে আমি পাইলট ব্রেকিং শুরু করব, বা 7 দিন পরে। তো সেই ক্ষেত্রে আমার রিলেশনশিপটা কেমন হবে? 11 স্টার্ট টু স্টার্ট প্লাস 7 ডেজ, কিন্তু স্টার্ট টু স্টার্ট প্লাস 7 ডেজ। অর্থাৎ এটা শুরু হচ্ছে নভেম্বরের 21 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে শেষ হচ্ছে। কিন্তু এই 21 তারিখের পরে 7 দিন পর 28 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। বুঝতে পারছো কথা? আচ্ছা, তারপরে লিন কংক্রিটের ক্ষেত্রে আমি চাচ্ছি পাইলট ব্রেকিং আর লিন কংক্রিটিং একই দিন একই সময় শেষ হবে। তো সেক্ষেত্রে আমার রিলেশনশিপটা কী হবে? 12FF। ওকে, আচ্ছা, এবার বলো। ভাইয়া, এই যে আপনি এখানে যে প্রিডিসেসর যেভাবে যে ফরম্যাটে লিখতেছেন, তো এই ফরম্যাট গুলা মানে কোনো লিস্ট আছে কিনা যে এভাবে লিখতে হবে? না 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 এফ no এফ no no no, it's fully depend on the site arrangement. না না না, Yes. আমি ওটা বলতে চাচ্ছি না। আপনি এফএস লিখতেছেন না, কিংবা এসএফ। এসএফ সাধারণত ইউজ হয় না, খুবই কম ইউজ হয়। এফএস টা লেখার প্রয়োজন নাই, কিন্তু অন্যান্য যে রিলেশন এসএস এবং এফএফ, এ দুইটা লেখার প্রয়োজন আছে।
তো একটু আগে এখানে কি বললাম, এখানে কি বললাম একটু আগে? আহ, আমি ওখানে বুঝেছি আপনি এসএফটা লেখার প্রয়োজন হয় না, এমনটা বুঝেছি হ্যাঁ, আমি। এফএস লেখার কোনো প্রয়োজন নাই, এখানে এফএস লিখি আচ্ছা, নাই। ওকে। ওকে, আচ্ছা, এইবার আমি লিন কংক্রিটের পরে যে আমি রিভার বেন্ডিং শুরু করবো, তো সেক্ষেত্রে আমি দিলাম 13 দিয়ে দিলাম। আর আমি যদি গ্রামাটিক্যাল কারেকশন যে এফএস লিখতেও চাই লিখলাম, বাট এটা থাকবে না কারণ এটা প্রয়োজন নেই। আচ্ছা, এবং সবার লাস্টে আমি দেখবো পাইল ক্যাপ কাস্টিং। এবং পাইল ক্যাপ কাস্টিং আমি রিভার বেন্ডিংয়ে কতদিন সময় লাগছে, আমার 25 দিন সময় লাগতেছে, খুব মনোযোগ দিয়ে দেখি। কিন্তু আমি চাচ্ছি আমার হিসাব অনুযায়ী, আমি যদি 20 দিন পরে এটা শুরু করি, মোটামুটি কভার হয়ে আসবে, তাহলে আমার শুধু একটা মেশিন টিম দিয়ে কাজটা করা সম্ভব। আমি বারবার একটা জায়গার জন্য বুম পাম্প আনা, একটা সেট আপ করা একটা ঝামেলা ব্যাপার। বা আমি যেটা করতে পারি, চাইলে এখানে সময় কমাই দিয়ে একবারে চাইলেও কাজটা দিতে পারি, সেটাও হইতে পারে। এটা আপনাদের যেটা বললাম যে আপনাদের সাইড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এটা সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আমার বলা উচিত ছিল একদম প্রথম দিনই, সেটা হচ্ছে ভুলেও কখনো প্ল্যানিং ইঞ্জিনিয়ার উচিত হবে না এই রিলেশনশিপ যেটা আছে বা ডিউরেশন যেটা আছে, দুটো জিনিসটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে রিলেশনশিপ। এই দুটো নিজের থেকে ডিসাইড করা একদম চরম মাত্রা বোকামি হবে। আপনাদের উচিত হবে অবশ্যই এটা সিএমের অথবা ডিপিএমের কনসার্ন হয়ে জিনিসটা লেখা, নতুবা পরবর্তীতে যদি কোনো কারণে এই শিডিউল ফেল করে, শিডিউল তো ফেল করবে এটাই স্বাভাবিক, কিন্তু তখন পুরো দোষটা আসবে প্ল্যানিং ইঞ্জিনিয়ার ঘাড়ে। কারণ আপনি তো টার্গেট দিয়ে রাখছিলেন যে এই মাসে আপনি 30টা পাইল কাপ শেষ করবেন, দেখা গেছে আপনার হয়েছে মাত্র 12টা, তখন আপনাকে সিএম বলবে যে তোমার এরা দিতে বলছে যে এই মাসে 30টা হবে। তো এই ধরনের সিচুয়েশান যদি না হয়, এই জন্য কী করতে হবে, ডিউরেশন এবং রিলেশনশিপটা নিতে হবে সিএমের কাছ থেকে বা ডিপিএমের কাছ থেকে। আচ্ছা, পাইল ক্যাপ কাস্টিংয়ে আমি আসলাম, এটা আমি দিচ্ছি যে মনে করেন একটু 14 FF, ওকে। আচ্ছা, এখন এবং এই সবগুলো যখন পাইল ক্যাপ কাস্টিং শেষ হবে, আচ্ছা, সেলফিক্স ভাইয়া লাস্টের টার্মটা কি আরেকবার বোঝানো যাবে, যে 14 FF প্লাস 7 ডেজটা? আচ্ছা, এইটা শেষ হওয়ার 7 দিন পর এটা শেষ হবে, দেখছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে যদি আমি বলেন যে ভাই আমি তো এসএস রিলেশনশিপ দিলে হইতো, এসএস রিলেশনশিপ দিলে একটা প্রবলেম হতে পারে ইন ফিউচারে। সেটা এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল নলেজ থেকে হয়েছে। সেটা হচ্ছে আপনি যদি এসএস রিলেশনশিপ দেন, স্টার টু স্টার রিলেশনশিপ দেন, প্রবলেম হবে যেটা, যেহেতু এটা ডিউরেশন কম, টেকনিক্যাল একটা প্রবলেম হবে। যদি কোনো কারণে ডিউরেশন কমে যায় বা বেড়ে যায়, তাহলে দেখা গেছে এমন হয়ে যাবে রিভার বাইন্ডিংয়ের আগেই দেখা গেছে আপনার পাইল ক্যাপ কাস্টিং দেখাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের রিলেশনশিপে যদি পরের কাজটা ডিউরেশন কম থাকে, তাহলে এই এফএফ রিলেশনশিপটা ইউজ করবেন, সেই ক্ষেত্রে এসএস রিলেশনশিপ ইউজ করবেন না। এটা হচ্ছে আমরা যে থাম্ব রুল বলি না, বা চোথা, এই হচ্ছে এই থাম্ব রুল। আচ্ছা, এবার আসি স্যান্ড ফিলিংয়ে হচ্ছে নর্মালি আমরা ওটা শেষ হবে, পাইল ক্যাপ কাস্টিং শেষ হবে, তারপর আমি শুরু করব, ওটার জন্য 5 দিন সময় আছে। আচ্ছা, এবং এই স্যান্ড ফিলিং শেষ হলে আমি বলতে পারি আমার সাবস্ট্রাকচারের কাজ শেষ। তাহলে স্যান্ড ফিলিং কত আছে 16তে, তাহলে আমি এই সাবস্ট্রাকচারে এখানে পিডিএসএর দেবো হচ্ছে নাম্বার 16। মেসেজ ক্লিয়ার, প্রজেক্ট শুরু হচ্ছে 2 তারিখে, আর জানুয়ারির 13 তারিখে আমার সাবস্ট্রাকচার শেষ। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? ভাই এটা আবার একটু কোনটা লাস্টেরটা? করেন। লাস্টেরটা আমার এই টোটাল কাজটা শেষ হচ্ছে, এখন আমি একটু চেক করে দেখি যে টোটাল কাজ শেষ হচ্ছে কবে, জানুয়ারির 13 তারিখে। এই সাবস্ট্রাকচারে সব কাজ শেষ।
তো এই জন্য আমি সাবস্ট্রাকচার কমপ্লিশনের এই জায়গাটাতে আমি দিয়ে রাখছি হচ্ছে 13, বা আপনারা চাইলে 13 দেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ হবে আর কি, সরি 16 আর কি, 16 দেবো, দিয়ে আমি দেখবো যে জানুয়ারি 13 তারিখে আসে। আমি আবার তখন এটার সাথে মিলাই দেবো যে এটা আসলে ঠিক আছে কি না। এখন আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, অনেক ধরনের কিছু হতে পারে, তো এই জন্য আমরা একটু সরাসরি এক্সাম্পলে চলে যাব আমাদের বোঝার জন্য। আচ্ছা, একটা ফাইল, এটা হচ্ছে কোনটা দেখায় আপনাদের, এটা হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর একটা ফাইল। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি, হ্যাঁ ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এইখানে একটু দেখেন তো, ইউনিট 1-এ কি আছে? প্যাসেঞ্জার টার্মিনাল। ইউনিট 2-তে আছে কার্গো বিল্ডিং, কার্গো টার্মিনাল। আচ্ছা, কার্গো টার্মিনালের ভিতরে আমি ঢুকলাম, এখানে দেখলাম শুরুতে মাইলস্টোন দেওয়া আছে। কি বলতেছে? ডিজাইন ওয়ার্ক আর্কিটেকচার কবে কমপ্লিট হবে? অক্টোবরের 12 তারিখে। ডিজাইন ওয়ার্ক স্টিল স্ট্রাকচার কমপ্লিট কবে হবে? অক্টোবর 12 তারিখে। ডিজাইন ওয়ার্ক মেইন স্ট্রাকচার কবে কমপ্লিট হবে? অক্টোবরের 16 তারিখে। আচ্ছা, কমপ্লিশন এমইপি কাজ শেষ হবে কবে? জুলাই 6 তারিখ। এবং আমি এখানে এই যে ডটগুলো কিন্তু দেখতে পাচ্ছি, ক্লিয়ার? তারপরে এইবার আসছে এই যে ডিটেল ডিজাইন স্টেজ, এই যে ডিটেল ডিজাইনের কথা একটু আগে যে আমরা বলে আসলাম, ওইটার আবার ডিটেলিং এখানে আছে। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট স্টেজ, কনস্ট্রাকশন স্টেজ, টেস্টিং অ্যান্ড কমিশনিং, ইন্টারনাল স্পেসিফিক। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আপডেট সিস্টেম। যে প্রথমেই, কারণ মনে করেন আমাদের সাবেক ওবায়দুল কাদের সাহেব, উনি আপনার প্রজেক্টে আসছেন, এসে বলতেছে মাসুদ তোমার প্রজেক্টের কী অবস্থা দেখি। তখন ওনার কিন্তু এই যে পুরা এই 10-12 হাজার টাস্ক, সরি 4,000 4,500 টাস্ক দেখার সময় নেই, উনি শুধু মাইলস্টোন দেখবে, কবে কোন কাজ শেষ হবে দেখে একটু মুখস্থ করবে ডেটটা, বাইরে বেরোয় সাংবাদিকদের বলবে আগামী 3 মাসের ভিতরে আমরা এই কাজ শেষ করব, 6 মাসের ভিতরে আমাদের এখানে প্লেন উঠবে। বুঝতে পারছি ব্যাপারটা? ইয়েস। বুঝতে পারলে ভালো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে 0 ডেজ, এগুলো কি আমরা চিনলাম অ্যাজ এ মাইলস্টোন। এটাই হচ্ছে বর্তমানের আপ টু ডেট রিপোর্ট করার মতো। আগে কী করতো মানুষ? এসব মাইলস্টোন দিত সবার লাস্টে, অনেকে দিতই না ঠিক মতো, শুধু সরাসরি কী থাকতো, উপরে থাকতো প্রজেক্ট শেষ হবে কবে, এখানে স্টার্ট ডেট দেখতো, এখানে ফিনিশ ডেট দেখতো। আরে না রে ভাই, তোমার আগে একটু একটু ডিটেল জানতে হবে না। আর আমি এখানে কী দিচ্ছি? আমি মাইলস্টোন না লিখে আমি লিখছি জাস্ট ইম্পর্টেন্ট ডেট বা কি ডেট, কেডি বলে এটা, কেডি 1, কেডি 2, কেডি 3। আর মাইলস্টোন কেন ইম্পর্টেন্ট সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে পারলে আপনি যদি বলেন 1 ঘন্টার লেকচার দিতে, 1 ঘন্টার আমি ক্লাস নিতে পারবো, কিন্তু এই যে মাইলস্টোন, এই যে টাস্ক, এগুলো নিয়ে। তো জাস্ট সংক্ষেপে বলতেছি মাইলস্টোন কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 2 ধরনের টেন্ডার হয়, একটা হচ্ছে মেজারমেন্ট টেন্ডার আর একটা হচ্ছে লামসাম টেন্ডার। লামসাম যেসব টেন্ডার হয় সেখানে বিলিং সিস্টেমটা হয় হচ্ছে এই মাইলস্টোন বেসিস, যে তুমি সাবস্ট্রাকচার কমপ্লিট করলে এত টাকা পাবা, সুপার স্ট্রাকচার কমপ্লিট করলে তুমি এত পোর্শনের টাকা পাবা। বুঝতে পারছি কথা? বুঝতে পারি না এখনো বা শুনতেছেন কথা? সেক্ষেত্রে হ্যাঁ এই বুঝতেছি। যে এই বিলিং সিস্টেম, এই লামসাম, এই ধরনের সিস্টেমের সাথে আপনার এটার সম্পর্ক কি? মাইলস্টোনের সম্পর্ক কোথায়? আর কয় কি, যে দাঁড়ান, কোনটা দেখে ইলেকট্রিক্যাল মাইলস্টোনের সম্বন্ধ হচ্ছে এক্সেস রোড কমপ্লিট করে ফেললে তুমি এত মিলিয়ন টাকা পাবা। ওকে অ্যাপ্রোচ, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে? এখানে কিন্তু মেজারমেন্ট নাই কোনো। সাধারণত সিলভার বুক আর ইয়েলো বুকে হবে হচ্ছে সব এই বেসিসে, আর রেড বুক আর পিঙ্ক বুক হচ্ছে সব মেজারমেন্ট বেসিসে। আজকে আর কোনো কোশ্চেন নিব না, কারো কিছু বলার আছে কিনা?
আর আমি এটা সেভ করতেছি, সেভ করে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। কার কোনো কোশ্চেন? না, আজকের লেকচারে কোনো কোশ্চেন নাই। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই। হ্যাঁ ভাই, আজকের লেকচারে কোনো কোশ্চেন নাই। আজকের লেকচারটা মোটামুটি ভালো বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ নেক্সট রবিবার আমাদের সাথে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। ওকে। ইনশাআল্লাহ ভাইয়া।